সাইমন ধীরে ধীরে উঠে বসলো। চুলগুলো এলোমেলো, চোখে এখনো আধো ঘুমের ছাপ, কিন্তু মনে কেমন যেন অস্বস্তির ঢেউ উঠেছে। অন্যদিকে নাফিসা তখন তার আঁকড়ে ধরা হাত থেকে মুক্ত হয়েই উঠে বসেই তাড়াহুড়ো করে বিছানার পাশে রাখা ওড়নাটা টেনে নিয়েছে। বুকের থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ফেলেছে নিজেকে। তার চোখ নিচের দিকে, ঠোঁট কামড়ে ধরা, চোখে ভয়, লজ্জা আর অস্থিরতার মিশ্র ছায়া। সাইমনের চোখে পড়ল সেই দৃশ্য। কয়েক সেকেন্ড নিঃশ্বাস আটকে রইল তার, তারপর গলা শুকিয়ে এলো। অবচেতনেই একটা ঢোক গিলল। মনে মনে ভাবল, এই মেয়েটা যেন ভুল না বোঝে আমাকে। সে গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, কণ্ঠে এক ধরনের দ্বিধা, যেন প্রতিটি শব্দ বেছে নিতে চাচ্ছে। আসলে কাল রাতে তুমি চিৎকার করেছিলে, মনে হয় দুঃস্বপ্ন দেখেছিলে। আমি পাশের দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শব্দ শুনে ভেতরে চলে আসি। অনেকবার চেষ্টা করেছিলাম তোমাকে শান্ত করতে, তারপর কেমন করে এখানে শুয়ে পড়লাম সেটা আমি নিজেও জানি না। শেষ কথাগুলো বলার সময় তার চোখ মাটিতে নেমে এলো। আরেকটু থেমে নিচু স্বরে যোগ করলো, সরি। বাইরে তখন ভোরের আলো আরেকটু বেড়ে গেছে। দূরের গাছে পাখির ডাক মিলেমিশে এক ধরনের অদ্ভুত নীরবতা তৈরি করেছে ঘরের ভেতর। আর সেই নীরবতার মাঝে দুজনের মনেই জমে আছে এক অঘোষিত অস্বস্তি, যেন পরবর্তী কথাগুলো বলার আগে দুজনেই নিজ নিজ ভেতরে গিট খুলে নিচ্ছে। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল সাইমনের দিকে। এত বড় গম্ভীর মানুষ তাকে এভাবে বিনয়ের সাথে সরি বলছে। মনে মনে এই দৃশ্যটা যেন তার কল্পনার বাহিরের কিছু। বুকের ভেতর হালকা কম্পন নিয়ে কিছু বলতে চাইলেও গলা আটকে গেল। শব্দ যেন ঠিকমতো বেরোতে চায় না। তারপর হঠাৎই মাথায় একটা চিন্তা এলো, সে কি ঘুমের মধ্যে কিছু বলে ফেলেছিল? ভাবনাটা আসতেই ঠোঁট শুকিয়ে গেল। অবচেতনেই একটা ঢোক গিলল নাফিসা। সাইমন তখনও তার দিকে তাকিয়ে, যেন নিজের অজুহাতটা আবারও পরিষ্কার করতে চাইছে। কিন্তু সে নিজে আবার ভাবছে, সে এত সাফাই দিতে যাচ্ছে কেন। নিচু গলায় ধীর স্বরে বলল, এই পিচ্চি, আমি সত্যি জানি না কিভাবে এখানে শুয়ে পড়েছি। নাফিসা আস্তে আস্তে মুখ তুলে তাকালো। চোখে ভয়ের বদলে এবার যেন একরকম নির্ভরতার ছাপ। মিনমিন করে বলল, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি ইচ্ছে করে এখানে আসেননি। আমি বুঝতে পেরেছি। কথাটা শুনে সাইমনের চোখ সামান্য ছোট হয়ে এলো। সে মুগ্ধও হলো, আবার বিস্মিতও। এই ছোট্ট মেয়ে এত ভারী কথা বলে কিভাবে? মুহূর্তের জন্য যেন মনে হলো এই বয়সেও ওর চোখে এক অদ্ভুত পরিণত ভাব আছে, যা তাকে চুপ করিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই গত রাতের একটা ঘটনা ঝলসে উঠল মনে। নাফিসার কণ্ঠে উচ্চারিত হলো শাহিন মামা নামটা। সেই শব্দ মনে পড়তেই তার মাথায় যেন আগুন জ্বলে উঠল। চোখে একরকম তীব্রতা এসে গেল, মুঠো শক্ত হয়ে গেল। হঠাৎই কণ্ঠের স্বর বদলে গিয়ে কড়া হয়ে উঠল, শাহিন মামা কে? প্রশ্নটা শুনে নাফিসা চমকে উঠল। মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো, চোখে ভয়ের ছায়া আর গাঢ় হলো আরো। অবশেষে খুব ধীরে, প্রায় ফিসফিসিয়ে বলল, আপনি ভুল শুনেছেন, কেউ না। ঘরের ভেতরে হঠাৎ যেন হাওয়া ভারী হয়ে গেল। বাইরের পাখির ডাক মিলিয়ে গেল দূরে, আর ভোরের আলোও যেন নিস্তেজ হয়ে এলো। দুজনেই চুপ, কেউ আর কথা বলছে না। কিন্তু নীরবতা ভেতরে জমে আছে হাজারো প্রশ্ন, হাজারো উত্তর, যেগুলো কেউ উচ্চারণ করার সাহস পাচ্ছে না। সাইমন কিছুক্ষণ নাফিসার চোখের দিকে তাকিয়ে রইল। চোখের ভেতরেই সে বুঝে গেল নাফিসা কিছু বলবে না, বললেও সত্যটা বলবে না সে। এখনই ঘটল না বিষয়টা। সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। পায়ের শব্দ খুব মৃদু, যেন ভোরের নীরবতা ভেঙে না যায়। দরজার দিকে কয়েক পা এগিয়ে থেমে গেল। কি মনে করে আবারও ঘুরে দাঁড়ালো। চোখে এক ধরনের দৃঢ়তা নিয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল,
আজ স্কুল থেকে আমি তোমাকে নিতে যাব, রিশার সাথে আসার দরকার নেই, মনে থাকবে? নাফিসা বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো, কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে মনে ভাবলো, আবার কোথায় নিয়ে যাবে তাকে, কিন্তু বিষয়টা বা প্রশ্নটা মুখে আনলো না। তার নীরবতা সাইমনের চোখে এড়ালো না। এক চিলতে বিরক্তি মিশ্রিত ঠাট্টা স্বর নিয়েই বলল, এই পিচ্চি, সবসময় কি ভাবো এত, হ্যাঁ? ছোট মানুষের এত ভাবনা ভালো না। আর একটা কথা, এত ভারী ভারী কথা বলাও ভালো না। ছোট মানুষ ছোট মানুষের মতোই থাকবে, ছোট মানুষের মতো বিহেভ করবে। এত ভারী কি কথা, ভারী কি ভাবনা আমার পছন্দ না। ছোট মানুষের মতো কথা বলার এবং ব্যবহার করার অভ্যাস করবে, ওকে? নাফিসা হা হয়ে গেল। এটা কেমন কথা? সে তো এমনই, তার চিন্তা, তার ভাষা সব সময় একটু গভীর। এবার কেমন করে ছোট মানুষের মতো আচরণ করবে? সে তো বুঝতেই পারল না। সাইমনের কথা তার মাথার ওপর দিয়েই চলে গেল। ওদিকে সাইমন ওই কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে এলো। চারিদিকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করলো, কারণ তাকে কেউ এই সময় এই ঘর থেকে বের হতে দেখলে অন্যরকম ভাববে, যেটা দুজনের জন্যই ভালো হবে না। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরের ভেতরে। দরজাটা বন্ধ হতেই নাফিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মুহূর্তেই মনে হলো এতক্ষণ যেন সে শ্বাসটা আটকে রেখেছিল। এই লোকটার সামনে এলেই তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয়, মিশ্র ভয়, অস্থিরতা আর অন্য কিছু, যা সে নিজেও ঠিক বুঝতে পারে না। তার ওপর ভাবতেই শরীরটা গরম হয়ে উঠল। সে তো এই লোকটার সাথে জড়িয়ে সারাটা রাত কাটিয়েছে। ভাবনাটা মাথায় আসতেই লজ্জায় গা লাল হয়ে গেল, বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়ে গেল। সে কিভাবে পারলো? এগুলো ভাবতে ভাবতেই তার চোখ গড়িয়ে ঘড়ির দিকে গেল। নামাজের সময় হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠে ওড়নাটা ঠিক করলো, তারপর অজু করে চলে গেল। শীতল পানির স্পর্শে একটু হলেও মনটা শান্ত হলো। ফিরে এসে বিছানার এক কোণে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলো। ঠোঁট ধীরে ধীরে কোরআনের আয়াত উচ্চারণ করছে, আর মনে মনে চেষ্টা করছে সব অস্থিরতা আল্লাহর হাতে সঁপে দিতে। সকালের নাস্তার সময় নাফিসা সাইমনকে দেখতে পেল না। তার চোখ জানালার বাইরে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় আটকে গেল। ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, আর ড্রাইভারের পাশেই একজন গার্ড বসেছিলেন। এই বাড়ির বাইরে যাওয়ার সময় সবাইকে গার্ড নিয়ে যেতে হয়। নাফিসা এটা বুঝতেই পারছিল না কেন এমনটা করে। তার পাশেই বসে আছে রিশা, কিন্তু বসা বললে ভুল হবে, সে হেলান দিয়ে পুরো ঘুমিয়ে পড়েছে। এত ঘুম পাগল মেয়েটা! নাফিসা ভেবেই হাসি আটকাতে পারল না। স্কুলের সামনে পৌঁছাতেই আস্তে করে ডেকে উঠল, আপু, আমরা চলে এসেছি, ওঠো। রিশা তখন ঘুমের ঘোরে থেকেই হাত দিয়ে ঘাড় ঝাঁকাতে লাগলো। এই ব্ল্যাক ডায়মন্ড, প্লিজ আমাকে বিরক্ত করো না। তোমার ব্ল্যাক ঠোঁটগুলো খেতে কি ব্ল্যাক চকলেটের মতো লাগবে নাকি মিল্ক ব্ল্যাক চকলেট লাগবে? প্লিজ ডিস্টার্ব করো না, দেখতে দাও তো। তারপর জোরে ডেকে উঠল, আপু, রিশু আপু, আমরা চলে এসেছি। রিশা হুড়মুড় করে উঠে পড়ল। কি হলো, কি হলো করেই তাড়াহুড়ো করে করতে লাগলো। নাফিসা একটু ধীর স্বরে বলল, স্কুলে এসে গেছি, ওঠো। রিশা হেসে বলল, হ্যাঁ, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তোর জন্য ভেঙে গেল রে নাফু। এই স্বপ্নটা কবে বাস্তবে আসবে আল্লাহ জানে। চল তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে। নাফিসাকে রিশা বিদায় জানিয়ে ওর ক্লাসরুমের দিকে ছুটে গেল। সে ভাবছে এখন ওর বেস্ট ফ্রেন্ড জারিনের কাছে গিয়ে ওর স্বপ্নের কথা বলবে, না হলে এই মুহূর্তে হজম হবে না। এদিকে প্রতিদিনই নাফিসা রিশার নতুন নতুন রূপ দেখে মুচকি হেসে ওঠে। সে আজও রিশার এমন তাড়াহুড়ো দেখে মুগ্ধ। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় মেহরিন। কিরে নাফু, মিষ্টি মিষ্টি হাসছিস কেন রে? নাফিসা চমকে তাকিয়ে হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম। মেহেরিন কানে হাত দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। চল, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যাই আমরা।
দুই বান্ধবী হাত ধরে ধরে ক্লাসের দিকে এগোতে থাকে। ক্লাসে ঢুকে ওদের বেঞ্চে হঠাৎ ধপাস করে ব্যাগ রাখলো মেহরাব। হাই কিউটি নাফিসা। নাফিসা মুচকি হেসে সালাম জানালো। মেহরাব হাসি মুখে সাড়া দিল। মেহেরিন তার ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলল, উড়ে এসে জুড়ে বসেছে। মেহরাব একটু বিরক্ত দেখিয়ে বলল, কি বললি তুই? আমি তো কিছুই বলিনি। মেহেরিন মুচকি হাসি দিয়ে বলল, তুই অন্য জায়গায় গিয়ে বসো। আর আমাদের এখানে বসলে কেন? আমার ইচ্ছে, তোর কথা বুঝতে হবে নাকি? আর শোন, কোথায় বসবো আর কোথায় বসবো না সেটা তুই ঠিক করে দিবি। তাদের কথা কাটাকাটির মাঝেই ক্লাসে এসে উপস্থিত হলো টিচার। ক্লাসে হালকা গুমোট গরম, জানালার ধারে পাখাটা কটকট করে ঘুরছে, কিন্তু তাতে খুব একটা ঠান্ডা মিলছে না। সামনে টিচার হোয়াইট বোর্ডে চকচক করে বড় বড় করে লিখে যাচ্ছেন, গলার স্বরে টানা টানা একঘেয়েমি। তো এই টপিকটা কিন্তু তোমাদের এক্সামে আসবে। সবাই খাতায় কিছু না কিছু লিখছে, কিন্তু পেছনের কর্নারে বসে থাকা রিশা আর জারিনের খাতা একদমই ফাঁকা। ওরা একেবারে অন্য এক দুনিয়ায়। রিশা হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, শোন, কাল রাতে আমি একদম ঠিক করে ফেলেছি, ব্ল্যাক ডায়মন্ডকে প্রপোজ করব। জারিন এক মুহূর্ত থমকে তার দিকে তাকালো, তারপর ফিসফিস স্বরে বলল, তুই প্রপোজ? কাজে দিবে না, আকাশ ভাইয়া সোজা গিয়ে আন্টিকে বলে দেবে। রিশা মুখ বাঁকিয়ে ফিসফিস করলো, এই জন্যই তো তোকে কি বলেছি, কেমনে করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ গিয়ে বলি, হ্যালো ব্ল্যাক ডায়মন্ড, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো, পরে অন্যভাবে আবার ট্রাই করে প্রপোজ করব, যেভাবে তুমি পছন্দ করবে। তবুও আমার আম্মুকে প্লিজ বলো না, কেমন হবে? জারিন ঠোঁট কামড়ে হাসি চাপলো, মাথা নাড়িয়ে বলল, তুই তো সিনেমা বানাবি মনে হচ্ছে। তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর মুখে বলল, আমারই তো এখনো কেউ মেলেইনি রে, যার সাথে এমন প্রপোজ এর কথা বলবো। এই বলতে বলতেই জারিন চশমাটা আঙ্গুল দিয়ে ঠিক করলো। প্রথমে নাকের ডগায় তুললো, আবারও নামিয়ে দিল। কিছুক্ষণ পর আবার তুললো, যেন চশমা না, তার মুড ও সুইচ। রিশা খিলখিল করে হেসে বলল, তোকে আগে একখান গ্লাস গোলা দিয়েই বিয়া দিতে হবে বুঝলি, তারপর তুই প্রেম করবি। জারিন বিরক্ত হয়ে কাঁধে হালকা ঠুসি মারল। এই চুপ কর, টিচার টের পেলে আবার সামনে নিয়ে বসাবে। কিন্তু দুজনের ঠোঁটে তখনও চাপা হাসি। টিচারের একঘেয়ে কণ্ঠ আর ক্লাসের গুমোট বাতাসের ভেতরে তাদের যেন ফিসফিসানি এক আলাদা হাওয়া বয়ে নিয়ে যাচ্ছে। ভার্সিটির বিশাল মাঠটা আজ সোনালি আলোয় ভরে গেছে। হালকা বাতাসে চারপাশের এক্সাইটেড গাছের পাতা নড়ছে মৃদু শব্দে শা শা করে। মাঠের কোণে লম্বা ছায়া পড়েছে, দূরে কয়েকজন ক্রিকেট খেলেছে, কারোর হাসির শব্দ ভেসে আসছে। এক্সাইডের বড় গাছগুলো গাছটার নিচে হেলান দিয়ে বসে আছে সাইফান, হাতে ঠান্ডা কফির ক্যান, আর পাশে তার বন্ধু বান্ধব তানভীর, মুশফিক আর ইমন বসে মজা করছে। কথোপকথন হালকা, হাসি ঠাট্টার মাঝেই গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি আলো এসে তাদের মুখে পড়েছে। হঠাৎই দূর থেকে একদলা ধুলো উড়ে এসে একটা ছেলে দ্রুত পায়ে এগিয়ে এলো, গায়ে লাল চেক শার্ট, চোখ লাল হয়ে আছে রাগে। কোনো কথা না বলে এসে সোজা সাইফানের কলারটা চেপে ধরলো। গলা ফেটে রাগে চেঁচিয়ে বলে উঠল, বাস্টার্ড, তুই আমার গার্লফ্রেন্ডকে। সাইফান প্রথমে অবাক হয়ে তার মুখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিজের কলার ধরা হাতের দিকে, ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। "হাহ, বলো তো, আবার বলো একবার। ছেলেটা চোয়াল শক্ত করে বলল, তোর জন্যই আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সে এখন বলে সে নাকি তোকে ভালোবাসে। সাইফান এবার মুখের হাসিটা আরো চওড়া করলো, কণ্ঠে ঠান্ডা ব্যঙ্গ মিশিয়ে বলল, শালা মান না মান, মেয়ে তেরি মেহমান। তোর ওই রকম প্রেম পাগল 10টা ছেলের সাথে লাইন মারা মেয়ের দিকে আমি চোখ দিয়েছি, এই ভাবনাটাই তো
তোর মাথার সবচেয়ে বড় অসুখ? আমি তো ওই টাইপের প্লাস্টিক লাভার গার্ল কুকুরেও করি না, বুঝলি, মানুষও করে না। এসব বলেই সাইফান এক ঝটকায় তার হাতটা ঝেড়ে দিয়ে সোজা একটা ঘুষি মারল ছেলেটার মুখে। ঘুষির শব্দের সাথে সাথে পাশের বসা বন্ধুরা চমকে গেল। আশেপাশে কয়েকজন ছাত্র মাথা ঘুরিয়ে তাকালো। ছেলেটা হোঁচট খেয়ে পেছনে সরল, ঠোঁট ফেটে রক্ত পড়ছে। হাতের পেছন দিয়ে রক্ত মুছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে। তোকে আমি দেখে নেব। সাইফান ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, দেখে নিবি? তোর গার্লফ্রেন্ডের মতো দেখে নেওয়া নাকি? বিয়েটা মানুষ টাইপের কারোর সাথে করিস প্লিজ। তারপর আবার হতাশ ভঙ্গিতে বলল, আজকে একটু সুন্দর বলে কত মেয়ের প্রপোজাল আসে, হায় আল্লাহ, তুমি এত সুন্দর বানাইলা কে? শালাদের গার্লফ্রেন্ডদের শালারা এবার সামলাতেই পারে না, আমার দিকে সব চোখ দিয়ে গিলে খায়। আবার সেই হাগুর গার্লফ্রেন্ডগুলো সামলাতে না পেরে শালারা সতীনের মতো চলে আসে যুদ্ধ করতে। এদিকে আমি সাথে না পাতে তাও জানি না। পাশে বসা তানভীর খিলখিল করে হেসে বলল, ভাই সই বলেছিস? জারিফ রাগে চোখ লাল করে তাকালো। সাইফান তাতে দমে গেল না, বরং ব্যঙ্গ বাড়িয়ে দিল, বলিউডের সতীনের ঘরের সতীন আমার। শোন, এবার একটু ভালো দয়ালু শান্ত মেয়ে দেখে প্রেম করিস। এমন মেয়ে দেখ যে তোকে ভালোবাসবে, তোর থেকে একটু সুন্দর, আর তোর বাপের টাকা দেখে দৌড়াবে না। শালা, দোষ করেছে তোর গার্লফ্রেন্ড, আর তুই মারতে চলে এসেছিস আমাকে? একটু থেমে ঠান্ডা স্বরে কিন্তু চোখে তীক্ষ্ণ বিদ্রুপ নিয়ে যোগ করলো, আমার কাছে না এসে তোর গার্লফ্রেন্ডের পশ্চাৎ দেশে 2-4টা লাথি মারলেই সব মিটে যেত, বুঝলি? এবার মুশফিক আর ইমন দুজনেই হেসে উঠল। মাঠের চারপাশে যারা খেলা দেখছিল তারাও এখন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। বাতাসে উত্তেজনার গরম ভাব ছড়িয়ে পড়েছে। পাতা আর আলোয় ভরা বিকেল যেন হঠাৎই থমকে গেছে এই দুজনের চোখে চোখে রাখা যুদ্ধের সামনে। জারিফ পাশে থাকা ডাস্টবিনটায় একটা লাথি দিয়ে চলে গেল। সাইফান ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে আবারও বলল, আরে কি করি, এত সুন্দর কেন আমি? আজকাল তো আমার সৌন্দর্যের গন্ধ শুকে মানুষ ঘরে এসে চার চোখ দিয়ে ইজ্জত লুটে নেয়। স্কুল ছুটি হয়ে গেছে। গেটের ভেতরে গরম গম করছে। বাচ্চাদের হইচই, অভিভাবকদের ডাকাডাকি, রিকশাওয়ালাদের আওয়াজ, সব মিলিয়ে এক ব্যস্ত বিকেল। গরমের ভ্যাপসা ভাব এখনো বাতাসে লেগে আছে। কপালের পাশের চুলগুলো হালকা ঘাম জমেছে। নাফিসা দাঁড়িয়ে আছে গেটের কাছে, কাঁধে স্কুল ব্যাগ। তার চোখে সেই শান্ত নির্লিপ্ত দৃষ্টি, যেন ভিড়ের মধ্যে থেকেও সে নিজের ভেতরের দুনিয়ায় আছে। সাইমনের কথা মতো আজ সে রিশার সাথে যায়নি। রিশার ড্রাইভারের সাথে বাসার পথে রওনা দিয়েছে অনেক আগেই। পাশে দাঁড়িয়ে আছে মেহেরাব আর মেহেরিন, তাদের কালো গাড়ি গেটের বাইরে পার্ক করা। চালক ড্রাইভিং সিটে হেলান দিয়ে মোবাইল স্ক্রল করছে। মেহেরিন জিজ্ঞেস করলো, তোকে নিতে কে আসবে রে? নাফিসা হালকা হাসলো, চোখ নামিয়ে বলল, তোকে বন্ধুর কথা, তাদের বাসায় থাকি। নাফিসা তাদের সাথে তার বিয়ের ব্যাপারও আগে কোথাও থাকি সবকিছু বলেনি। সে তার অতীতের দিকে আর ফিরে যেতে চায় না। এখানে আসার পর থেকে অনেক ভালোবাসার মানুষ সে পেয়েছে। তার ঠিকানা জেনে যদি তার নতুন গড়ে তোলা বন্ধুরা তার থেকে দূরে চলে যায়, সেটা ভেবে আরও ওদের সাথে নিজের সব বিষয় শেয়ার করেনি নাফিসা। মেহরাব পাশের দোকান থেকে 3টা আইসক্রিম নিয়ে ফিরে এলো। ঠান্ডা ধোঁয়া উঠছে আইসক্রিমের ওপর থেকে। বাতাসের ভ্যানিলা আর চকলেটের গন্ধ মিশে যাচ্ছে। এই নে। একটা গিয়ে দিল নাফিসার দিকে। না, লাগবে না। নাফিসা মাথা নেড়ে বলল, আরে গরমে না খেলে মরে যাবি, বলে জোর করে হাতে ধরিয়ে দিল। নাফিসা অনিচ্ছা সত্ত্বেও আইসক্রিমটা নিল। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে মেহেরিন আইসক্রিম খেতে খেতে নাফিসার সাথে গল্প করছে। স্কুলের নতুন শিক্ষক,
হোমওয়ার্কের ঝামেলা, ছোটখাটো গসিপ। তাদের কথা বলার মাঝে মাঝেই মেহরাব চুপচাপ দাঁড়িয়ে, চোখ এক দৃষ্টিতে নাফিসার দিকে, যেন কিছু বলতে চায় কিন্তু বলছে না। মেহরিন খেয়াল করলো, হঠাৎ চোখ কুঁচকে বলল, এই যে হাবলাকান্তের মতো দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছিস কেন? মেহরাব যেন ধরা পড়ে গেল। পরেক্ষণেই ঠোঁটে শয়তানির হাসির টান এনে হঠাৎ মেহরিনের মুখে আইসক্রিম ছুঁইয়ে দিল। ঠান্ডা স্পর্শে মেহরিন ঝটকা খেয়ে চিৎকার করে উঠল, আহ, এই নোংরা, তুই মরবি আজ। সে এক ঝটকায় আইসক্রিম ফেলে দিয়ে মেহরাবের দিকে তেড়ে গেল। তোকে আমি ছাড়বো না। মেহরাব হেসে দৌড় দিল। হালকা ধুলো উড়ল পায়ের নিচে। দুজনের হাসি চিৎকারে আশেপাশের কয়েকজন অভিভাবকও তাকিয়ে দেখল। দৌড়াতে দৌড়াতে মেহরাব এবার নাফিসার পেছনে গিয়ে দাঁড়ালো। এই পাশে থাক, ওকে আটকাস বলেই তার দুই বাহু ধরে একবার টানে আর একবার বামে দোলাতে লাগলো। সে নাফিসাকে মাঝখানে ঢাল হয়ে আসে। আরে ছাড়, নাফিসা হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি। এদিকে মেহেরিন এক পাশ থেকে তেড়ে আসছে তো অন্য পাশে মেহেরাব নাফিসাকে ঢাল বানিয়ে লুকোচুরি খেলছে। গাড়ির দরজা খুলে নামলো সাইমন। কপাল কুঁচকে আসে, চোখে বিরক্তি আর খোঁজার তাড়া। এদিকে ওদিকে তাকিয়ে হঠাৎ গেটের পাশে এই ছোটখাটো হুলুস্থুলুস চোখে পড়ল। প্রথমে চোখ গিয়ে থামলো মেহেরাবের হাতে, যেটা নাফিসার দুই বাহু ধরে আছে। সাইমনের দৃষ্টি মুহূর্তেই যেন শক্ত হয়ে গেল। চোয়াল টান টান, মুঠো বাঁধা, পা বড় বড় করে ফেলে এগিয়ে এলো। কোথায় ছিল এতক্ষণ ধরে খুঁজছি? গম্ভীর, ঠান্ডা, কিন্তু কানে বিঁধে যাওয়া স্বর। শব্দটা এত হঠাৎ আর তীক্ষ্ণ ছিল যে মেহেরিন মাঝপথেই থেমে গেল। মেহেরাবও হাত ছেড়ে দিল, অবাক দৃষ্টিতে সাইমনের দিকে তাকানো। মেহেরিন তাড়াতাড়ি করে বলল, হ্যালো ভাইয়া, আমি নাফিসার ফ্রেন্ড। মেহরাবও হেসে বলল, হ্যালো ভাইয়া, আপনি যেহেতু নাফিসার ভাইয়া হন, তাহলে আমাদেরও ভাইয়া। আপনার কথা অনেক শুনেছি। ভাইয়া শব্দটা সাইমনের কানে কেমন যেন কটাস করে বাজল। ঠোঁট শক্ত হয়ে গেল, চোখের গভীরতা আরো গাঢ় হয়ে উঠল, কিন্তু বাইরে কিছু প্রকাশ না করে ঠান্ডা হাসি দিল। নাফিসার হাত ধরে বলল, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমাদের নতুন বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি। নাফিসার হাত ধরে টেনে গেটের বাইরে নিয়ে গিয়ে গাড়ির দরজাটা খুলল। বসো, জোরেই বলে উঠল। নাফিসা চমকে উঠল। কিছু বলার আগেই সাইমন দৃঢ় দৃষ্টিতে ইঙ্গিত করল। তার আচমকা রাগে নাফিসা হতভম্ব, শুধু তাকিয়েই রইল। পেছনে দাঁড়িয়ে মেহেরাব ফিসফিস করে বলল, আজব না ব্যাপারটা। ঠিক বলেছিস, মেহেরিনা মাথা নেড়ে বলল। মেহেরাব কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, যাক, অন্তত একটা বিষয় আমাদের ভাবনা মিলে গেছে। মেহেরিন মুখ ঘুরিয়ে বলল, দূর, তুই মর, বলেই চুল টান মেরে গাড়ির দিকে দৌড় দিল। মেহরাব হেসে তার পেছনে ছুটল। ধুলো মিলিয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল। গাড়ির ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। সাইমন স্টিয়ারিংয়ে হুইলে দুই হাত রেখে বসে আছে, মাথা সামান্য নিচু, আঙ্গুলগুলো শক্ত করে চেপে আছে চামড়ার গ্রিপে। সেই যেন শক্ত চেপে ধরা দিয়েই রাগকে গিলে ফেলতে চাইছে। বুকের ভেতর ওঠানামা করছে ভারী শ্বাস, তবু রাগ নামছে না। সে নিজেও বুঝতে পারছে না এত রাগ কেন, কিসের জন্য। এক মুহূর্তের জন্য স্টিয়ারিং ছেড়ে দিল। হাতটা সেন্টার কনসোলের পাশের হোল্ডারটায় গিয়ে থামলো। সেখানে রাখা ঠান্ডা পানির বোতলটা তুলে নিল। হঠাৎ গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। গরম বাতাস মুখে এসে লাগলো। দুপুরের রোদ শহরের পিচ ঢালা রাস্তায় সোনালি আগুনের মতো ঝলসে উঠছে। চারপাশে গাড়ির হর্ন, দূরে কোথাও এক চায়ের দোকানে ভেসে আসা হাসির শব্দ, হালকা ধুলো মিশ্রিত গন্ধে গরমের ভ্যাপসা ভাব। সাইমন বোতলের ঢাকনাটা ঘুরিয়ে খুলল। ঠান্ডা পানির এক ফোঁটা তার হাত বেয়ে নেমে গেল। তারপর এক ঢোক না খেয়ে সোজা মাথায় ঢেলে দিল। ঠান্ডা পানি গরম মাথায় আছড়ে পড়তেই যেন রাগের আগুন কিছুটা নিভে এলো। কিছুক্ষণ চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো।
ফোঁটাগুলো কপাল বেয়ে গাল, গলা, শার্টের কলারে গিয়ে পড়ল। এক হাত দিয়ে ভিজে চুল পেছনের দিকে সরিয়ে মাথা ঝাঁকালো। ছোট ছোট পানির ফোঁটা চারপাশে ছিটকে গেল। পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। ধীরে ধীরে চুল, মুখ, গলা মুছল। শ্বাস একটু হালকা, চোখের তীব্রতা কিছুটা নরম, তবু ভেতরের কোথাও একটা খচখচে অস্থিরতা রয়ে গেছে। গাড়ির ভেতরে বসে সব দেখছিল নাফিসা। সে একদম অবাক হয়ে গিয়েছে। এই লোক হঠাৎ গাড়ি থেকে নেমে মাথায় পানি ঢালছে কেন? ভ্যাবাচ্যাকা খাওয়া দৃষ্টিতে কাচের ভেতর থেকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, আমি কি ভুল কিছু করে ফেলেছি, নাকি আমার জন্যই এত রেগে গেছে? কিছুক্ষণ পর সাইমন গাড়িতে ফিরে এলো। আসন সামনে বসতেই তার ভেতরের রাগের ঢেউ কিছুটা স্মিত হয়ে এসেছে। ইঞ্জিনের শব্দে গাড়িটা আবারও ধীরে ধীরে এগোতে শুরু করলো। নাফিসা দুই হাত হাঁটুর উপরে রেখে ছোট্ট কণ্ঠে বলল, আপনি এত রেগে আছেন কেন? আমি কি কিছু ভুল করেছি? সাইমন প্রথমে তাকালো না। ঠোঁটের কোণে এক অস্পষ্ট বাঁক এনে বিড়বিড় করলো, ইডিয়েট। তারপর কণ্ঠ কিছুটা শক্ত করে বলল, যার তার সাথে মিশবে না তুমি, গট ইট? নাফিসা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। সাইমনের চোখ এক মুহূর্তে তার মুখে স্থির হয়ে রইল। তীক্ষ্ণ 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 গভীর দৃষ্টি যেন ভেতরটা ভেদ করে দেখছে। তারপর সংক্ষিপ্ত স্বরে বলল, সিট বেল্ট বাঁধো। নাফিসার সিট বেল্টটা বেঁধে একটু ইতস্ত করে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? এত কথা বলো কেন পিচ্চি? সাইমন বিরক্তির স্বরে বলল, চুপচাপ বসে থাকো। কোথায় নিয়ে যাচ্ছি তা তোমার ভাববার বিষয় না। আর আমার মুখের উপরে বেশি কথা বলবে না। নাফিসা নিচু চোখে মাথা নাড়ালো, চুপ করে বসলো। সাইমন তার সেই মাথা নাড়ানো দেখে ভুরু কুঁচকালো। সবসময় এমন মাথা নাড়ো, মুখ দিয়ে কথা নাই? নাফিসা সরলভাবে মিনমিন করে উত্তর দিল, আপনি তো বললেন আপনার মুখের উপরে কথা বলা পছন্দ না। সাইমন তার দিকে তাকিয়ে ঠোঁটে হালকা চাপা হাসি খেলালো, কিন্তু সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি কঠিন করে নিল, যেন কাউকে টের না পেতে দেয়। ছোট্ট স্বরে বলল, ইডিয়েট। তারপর মনোযোগ আবারও রাস্তায় ফেরালো। গাড়ির চাকা শহরের রাস্তা গড়িয়ে চলল। লাল সবুজ সিগন্যালের আলো, দোকানের রঙিন সাইনবোর্ড, ফুটপাতের ভিড়, হকারদের ডাক, সব মিলিয়ে ব্যস্ত নগরের বিকেল। নাফিসা গাড়ির জানালা দিয়ে বাইরের এই কোলাহল দেখতে লাগলো। গরম হাওয়ার সাথে ধুলো মিশ্রিত শহরের গন্ধ ভেতরে ঢুকে পড়েছে। মনে মনে সে সাইমনকে বকছে, সবসময় পিচ্চি পিচ্চি বলে ডাকে। নামটা তার ভালো লাগে না বললেই ভুল হবে, তার নিজের কাছে ভালো লাগে শুনতে। আবার হঠাৎই ধমক দিয়ে এমনভাবে তাকায় যে ভেতরে ধপ করে ওঠে, এই লোকটা কি বোঝে না এইসব? গাড়ির ভেতরের ঠান্ডা বাতাসে বাইরের গরম ধুলো আর আলো মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো, যেখানে রাগ, অস্থিরতা আর অল্প স্বল্প অজানা টান সব একসাথে গাড়ির সাথে এগিয়ে চলছে। সাইমন গাড়িটা ধীরে ধীরে থামালো। ইঞ্জিনের শব্দ স্মিত হতে না হতেই সে নিজের সিট বেল্টটা খুলতে খুলতে ঠান্ডা স্বরে বলল, বাইরে বের হও। বলে দরজাটা খুলে আগে নেমে গেল। নাফিসা একটু ইতস্ত করে তার ব্যাগটা কাঁধে ঠিক করলো। তারপর আস্তে আস্তে দরজা ঠেলে বাইরে বের হলো। গাড়ি থেকে নেমে প্রথমেই চোখ গেল চারপাশে। অবাক হয়ে দেখলো তারা একেবারে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। 2 তলার বারান্দায় সাদা রেলিং, ছাদের ধারে ঝুলছে সবুজ লতাপাতা। বাড়ির চারপাশে প্রচুর গাছপালা, যেন ছোট্ট একটা বাগান ঘিরে রেখেছে পুরো বাড়িটাকে। বাড়ির সামনের বাগানে নানান রঙের ফুল ফুটে আছে, গোলাপ, জুঁই, রজনীগন্ধা আর কিছু ফুল যা নাফিসা আগে কখনো দেখেনি। সেগুলোর রং এত উজ্জ্বল যে চোখ আটকে যায়। মৃদু বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। আমার পেছন পেছন আসো, সাইমন সোজা গেটের দিকে হাঁটতে হাঁটতে বলল।
নাফিসা তার ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে ওর পেছন পেছন হাঁটতে লাগলো। হাঁটার ফাঁকে ফাঁকে চারপাশে তাকাচ্ছে। গাছের পাতায় সূর্যের আলোর ছায়ার খেলা দুলছে। রঙিন ফুলের পাপড়ি হালকা বাতাসে দুলে উঠছে। কিছু কিছু ফুলের নামও সে জানে না, এই প্রথম দেখছে। অথচ মনে হচ্ছে এদের মধ্যে অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে। গেট পার হয়ে সাইমন নাফিসাকে নিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। কাঠের দরজার সামনে থেমে ধাতব কলিং বেলটা চাপলো সে। ঘন্টার টুং টাং শব্দ মিলিয়ে যেতে না যেতেই ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এলো। টুকটাক টুকটাক, যেন কাঠের মেঝেতে কারোর হালকা স্যান্ডেলের ধাক্কা। দরজাটা খুলেই ভেতর থেকে বেরিয়ে এলো ৩০-এর কোঠার এক নারী। মুখ ভরা প্রাণ খোলা হাসি, থ্রি-পিস পরা, ওড়নাটা এক সাইডে নেওয়া, গলায় পাতলা সোনার চেন, চুলে হালকা হাইলাইটের ঝিলিক, চোখে মুখে উষ্ণতা, যেন অনেক দিনের চেনা কেউ ফিরে এসেছে। আরে তেহু! তার ঠোঁটের কোণে উজ্জ্বল হয়ে উঠল। দাঁত কেলিয়ে চমৎকার এক হাসি দিল। সাইমন শান্তভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম রুশনা আপু। রুশনা সালামের উত্তর দিয়ে এগিয়ে এসে তার গাল দুটোতে টেনে বলল, কেমন আছিস তেহু? সাইমনের কপালে হালকা ভাঁজ পড়ল। গম্ভীর স্বরে বলল, আপি প্লিজ, এগুলো করবি না, তোকে অনেকবার মানা করেছি। রুশনা দাঁত বের করে হেসে বলল, আরে তোকে কাছে পাওয়া যায় যে, বলে না যে যে চাঁদ ১২ মাসে একবার দেখা দেয় তাকে সবাই বেশি ভালোবাসে। ঠিক তখনই ভেতর থেকে ছোট্ট পায়ের টপ টপ শব্দ শোনা গেল। তারপর উচ্ছ্বাসিত একটা কণ্ঠ, বয় মামা। ৩ বছরের একটা বাবু দৌড়ে এসে সোজা সাইমনের দিকে ঝাঁপিয়ে পড়ল। সাইমন নিচু হয়ে হাত বাড়িয়ে কোলে তুলে নিল তাকে। বাবুটি খিলখিলিয়ে হেসে সাইমনের গালে একের পর এক চুমু খেয়ে দিল, টুক 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 করে। মামা, তুমি ইতলিল পর কেন আতলে? আমি তোমার আনেত মিস করেছি তো। আধো আধো তোতলা গলায় কথাগুলো বলল সে। তারপর ঠোঁট ফুলিয়ে রাগী ভঙ্গি করল। সাইমন সেই ফোলানো ঠোঁট দেখে মুচকি হেসে ২ আঙ্গুল দিয়ে আলতো করে গাল টিপে বাতাস বের করে দিল। আসলে মামুনি, অনেক বিজি থাকি বলে আমার মিষ্টির কাছে আসা হয় না, এই জন্যই তো। অনেক সরি। রুশনা মুচকি হেসে বলল, এই পিচ্চির কথাই বলেছিলি তুই? নাফিসা এতক্ষণে যেন একটু চমকে উঠল। ওর দৃষ্টি রুশনার দিকে আটকে গেল। অপরিচিত অথচ খুব সহজভাবে সাইমনের সাথে মিশে থাকা নারী, যে কিনা বিনা সংকোচে তার গাল টানতে পারে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বুকের কাছে নিজের ব্যাগটা চেপে ধরল। সাইমনকে বাবুটার সাথে এতটা নরমভাবে কথা বলতে দেখে তার মনে হলো, এ কি সত্যি সেই গম্ভীর মানুষটা? সাইমন লক্ষ্য করল নাফিসা স্থির হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়েই আছে ওদের দিকে। এক মুহূর্তের জন্য তার চোখে অদ্ভুত কিছু ভাসল, কিন্তু সে কিছুই বলল না, শুধু গভীর সুরে বলল, ভেতরে এসো। রুশনা এবার নাফিসার দিকে এগিয়ে এলো। তার হাসিতে এক ধরনের উষ্ণতা যা বরফ গলিয়ে দিতে পারে। সে এক হাত দিয়ে নাফিসাকে আলতো করে জড়িয়ে ধরল, বলল, এই যে পিচ্চি আপু, তোমার নাম একটু বলো তো। তেহু শুধু পিচ্চি পিচ্চি করেই বলেছে, নামটাই তো বলেনি। নাফিসা খানিকটা অবাক হলো, সাইমন তার কথা বলেছে। নাফিসা চুপ থাকতে দেখেই রুশনা আবারও মজার ভঙ্গিতে বলল, কি গো, নাম বলবা না নাকি? নাফিসা মাথা নিচু করে আস্তে করে বলল, নাফিসা আলম। রুশনা খুশি হয়ে গাল টিপে দিল, তোমার নাম তো তোমার মতোই সুন্দর, তাহলে আমি তোমাকে নাফু বলেই ডাকবো। নাফিসা হালকা লজ্জা মাখা চোখে তাকালো, তারপর কিছু না বলে মাথা নামিয়ে দিয়ে হ্যাঁ জানালো। মিষ্টি একটা মুহূর্তে নীরবে সাইমনের কোলে বসে থাকা তার দিকে তাকালো, তারপর হঠাৎই কৌতূহলী চোখে নাফিসার দিকে ফিরল। কপাল কুঁচকে তোতলায় গলায় জিজ্ঞেস করলো, এটা কে? প্রশ্নটা শুনে নাফিসা একটু অবাক হয়ে গেলেও
উত্তর দেওয়ার আগেই রোশনা মিষ্টির পাশে এসে দাঁড়ালো। ঠোঁটে এক ঝলক হাসি এনে বলল, এটা তোমার খালামণি হয়। খালামণি শব্দটি শুনে মিষ্টির মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। ওর ছোট্ট জিভে শব্দটা যেন ঠিকমতো বসলো না। খুশির সুরে বলল, থালামণি। উচ্চারণের মিষ্টি ভুল শুনে নাফিসার ঠোঁটের কোণে হাসি থামল না। সে না চাইলেও ফিক করে হেসে ফেলল। ওর হাসি চোখ এড়ালো না রোশনার। দুষ্টুমি ভরা চোখে নাফিসার গাল আলতো করে টেনে নিয়ে বলল, আরে বাবা, নাফু তো দেখি হাসতেও জানে। সেই মুহূর্তে সাইমনের দৃষ্টি একবার নীরবে নাফিসার দিকে গেল। কিছুই বলল না, শুধু গভীরভাবে তাকালো। রোশনা এবার মিষ্টির দিকে মুখ ঘুরিয়ে মজা করে বলল, আচ্ছা মিষ্টি, বলো তো খালামণি। মিষ্টি একদম ভেবে নিয়ে আবারও আনন্দের স্বরে বলল, থালামণি। রোশনা হেসে মাথা নেড়ে বলল, যাক, খালামণি হলো তোমার। সাইমন এবার মিষ্টিকে কোলে নিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে এগোলো। সামনে রাখা বড় নরম সোফার উপরে মিষ্টিকে বসিয়ে দিল, যাতে করে ওর ছোট পা ঝুলে থাকে আর দুলতে দুলতে খেলতে পারে। এদিকে রুশনা স্নেহ ভরে নাফিসার দিকে তাকালো, হাত বাড়িয়ে তার হাতটা ধরলো এবং আলতো করে ভেতরের দিকে নিয়ে এলো। চলতে চলতে বলল, আমি হলাম সাইমনের কাজিন, সাইমনের বড় মামার মেয়ে। আর এটা আর একটা কথা জানো, আমি কিন্তু আমার সব কাজিনদের মধ্যে সবচেয়ে বড়। নাফিসা নীরবে তার কথাগুলো শুনছিল, মাঝে মাঝে ছোট করে মাথা নাড়ছিল, কিন্তু কিছু বলছিল না। সোফার অন্য কোণে নাফিসাকে বসিয়ে রোশনা পাশেই বসলো। তারপর ভেতরের দিকে মুখ ফিরিয়ে জোরে ডাক দিল, খালা, এদের একটু নাস্তা দিয়ে যাও তো। কিছুক্ষণের মধ্যে রান্নাঘরের দিক থেকে এক মধ্যবয়সী মহিলা ট্রে হাতে এসে হাজির হলেন। ট্রেতে সাজানো ধোয়া ওঠা নাস্তা, সাথে কয়েকটা ছোট বাটি আর গ্লাস। মহিলা এসে টেবিলের ওপরে নাস্তা সাজিয়ে রেখে নরম স্বরে বলেন, এই নেন মা, গরম গরম। তখনই সাইমন হাত বাড়িয়ে একটি বাটি তুলে নিল। বাটিটা হালিমে ঠাসা। রোশনা বলল, নে, তোর পছন্দের হালিম। নাফিসা ধীরে ধীরে চোখ তুলে ওদের দিকে তাকালো। সাইমনের দিকে চোখ পড়তেই মনে মনে একরকম বিস্ময় ভর করলো তার ভেতরে। এই গভীর চুপচাপ মানুষটার আবার এমন চটপটে টাইপের খাবার পছন্দ। হালিম! সত্যি কি ওর মনের মতো মানুষের রুচি এমন হতে পারে? এদিকে সাইমন সোফায় বসে মিষ্টিকে তার পায়ের এক পাশে বসিয়ে রেখেছে, যেন ছোট্ট পায়ের জায়গাটা হয় আরাম করে বসার। তখনই বাইরে থেকে দারোয়ান এসে টেবিলের পাশে একটা বড় বক্স নামিয়ে রেখে চলে গেল। রোশনার কণ্ঠে নরম গর্ভের সুর, ওই যে সাইমন, ওটার জন্যই তো এতক্ষণ দেরি করছিলি। বক্সটা খুলতেই বোঝা গেল ভেতরে নানান রঙের খেলনা সাজানো, গাড়ি, পুতুল, পাজল, সব নতুন চকচকে। আসলে সাইমন কিনে এনেছে মিষ্টির জন্য। মিষ্টি তাড়াতাড়ি করে এক খেলনা হাতে নিয়েই ওর কোলে বসে খেলতে লাগলো, যেন চারপাশের সবকিছু ভুলে গেছে। সাইমন গম্ভীর মুখে নিজের সামনে রাখা বাটিটা হাতে তুলে নিল, নীরবে চামচ দিয়ে হালিম নেড়ে দেখছিল। ওর মুখের গাম্ভীর্যতা রোশনার নজরে পড়তেই দেরি হলো না। রোশনা হালকা বিরক্তি নিয়ে কপাল কুঁচকালো, তারপর মজা রাগ মেশানো গলায় বলল, ভাই, একটু হাসবি না? তোর জন্য কত কষ্ট করে বানালাম। আমার হাতে তুই একটা খাবার পছন্দ করিস বলেই জানি। ভেবেছিলাম অন্তত আজকে প্রশংসা করবি, কিন্তু না, কোনোদিনও করিস না। অন্তত একটু হাসতে তো পারিস। রোশনা একটু হালকা গলায় কথার মোড়া ঘুরিয়ে বলল, যাই হোক, বাড়ির সবাই কেমন আছে? সাইমন চুপচাপ এক চামচ হালিম তুলে মুখে দিল, তারপর ধীরে ধীরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। রোশনা দীর্ঘশ্বাস ফেলল, ভঙ্গিটা যেন হতাশার। কাজের চক্করে কোথাও আর যাওয়া হয় না, তোর দুলা ভাইয়েরও টাইম পায় না, আমিও পাই না। যেটুকু পাই মিষ্টির সাথেই থাকতে হয়। বাচ্চাটাকে সময় না দিলে চলে? ওর জন্যই তো সব কষ্ট সার্থক লাগে। এই বাড়িতে অনেক দিন যাওয়া হয় না, আর তোদের বাড়িতেও তো
অনেক দিন যাওয়া হয়নি, আবার আব্বুদের বাসাতেও বহুদিন যাওয়া হয় না। বলতে বলতেই হঠাৎ তার চোখে মুখে উচ্ছ্বাস ফুটে উঠল। হালকা ঝুঁকে সাইমনের দিকে তাকিয়ে বলল, শোন, তুই যখন এসেছিস, চল না সবাই মিলে খুলনা ঘুরে আসি। আব্বু তো তোর কথা অনেক বলে, আসলে অনেক দিন নয়, বলা যায় বহু বছর হয়ে গেছে তুই ওখানে যাসনি। চল না, একবার যাওয়া যাক। সাইমন রোশনার উচ্ছ্বাসের দিকে একবার তাকালো, তারপর গম্ভীর স্বরে বলল, সময় নেই আমার। রোশনা বিরক্তির ভঙ্গিতে হাত নেড়ে বলল, তোর সময় থাকে কবে? আমরা সবাই ব্যস্ত থাকি, তাও সময় করে নিতে হয় কাছের মানুষদের জন্য, তাদের সাথে সময় কাটানোর জন্য। সব, তোর দ্বারাই কিচ্ছু হবে না। তোর থেকে সাইফানের সাথে যোগাযোগ করলে কাজ হবে। কোথায় থাকে রে? অনেকদিন আসেনি। সাইমন মুখের ভাবটা বদলিয়ে ঠান্ডা গলায় উত্তর দিল, জানি না। রোশনা হালকা বিরক্তিতে চোখ পাকিয়ে বলল, তোর কাছে জিজ্ঞেস করাটাই আমার ভুল। আমি নিজেই ফোন দেবো ওকে। ওই বেয়াদবটাকে খুঁজে পাওয়া যায় না, হাতের কাছে পেলে একেবারে পিটিয়ে সোজা করে দেব। আর যাই হোক, দুষ্টু হলেও অন্তত কথা শোনে একটু। রোশনা খানিকক্ষণ চুপ করে সাইমনের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, আর তুই? দিন দিন কেমন জানি একাল সেরে হয়ে যাচ্ছিস, যেন নিজের চারপাশে একটা দেওয়াল তুলে ফেলেছিস। এক মুহূর্ত থেমে আবারও দৃঢ় সুরে বলল, যাই হোক, এবার কিন্তু একটা কিছু প্ল্যান করবই, আর তোকে সাথে করে টেনে নিয়ে যাবই। না করার কোনো সুযোগ পাবি না। সাইমনের মুখে কোনো প্রতিক্রিয়া ফুটল না। সে নিজের মতো করে খাচ্ছে, মাঝে মধ্যে পাশের মিষ্টির দিকে তাকিয়ে দুই একটা কথা বলছে, আবার খাবারে মন দিচ্ছে। রোশনার চোখ এবার ঘুরে গেল নাফিসার দিকে। দেখলো মেয়েটা চুপচাপ বসে আছে, তাদের কথাবার্তা মন দিয়ে শুনছে, কিন্তু একদমই খাচ্ছে না। মুখটা এমন হাঁ করে আছে যেন গল্পের একদম গভীরে ডুবে গেছে। এই নাফু, ডাক দিল রোশনা, ঠোঁটে হালকা মজা মেশানো হাসি। খাচ্ছ না কেন? চুপচাপ বসে আছো কেন? বলতে বলতেই ভুলে গেল যে ওর হাতে খাবার তুলে দেওয়া হয়নি, তাই নিজেই তাড়াতাড়ি করে টেবিল থেকে একটা হালিম ভরা বাটি তুলে নাফিসার সামনে এগিয়ে দিল। নাফিসা নীরবে বাটিটা হাতে নিল, তারপর ধীরে ধীরে চামচ দিয়ে হালিম তুলে মুখে দিতে লাগলো। প্রথমে দ্বিধা নিয়ে, তারপর খুব আস্তে আস্তে, যেন প্রতিটা কণাই ভেবে চিনতে খাচ্ছে। রোশনা এবার নিজের জন্যেও একটা হালিমের বাটি তুলে নিল। হাসি মুখে খেতে খেতে দু চোখ খুব কেমন যেন একটা তৃপ্তি নিয়ে চারপাশে তাকালো। নাস্তা শেষ হলে রোশনা হাতের আঙ্গুল দিয়ে ঠোঁটটা মুছে হাসি মুখে নাফিসার দিকে তাকালো, চলো তোমাকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই। নাফিসা চুপচাপ মাথা তোল, তার চোখ স্বাভাবিকভাবেই সাইমনের দিকে চলে গেল। সাইমন তখন মিষ্টির হাতে খেলনা তুলে দিয়ে ব্যস্ত, কিন্তু যেন বোঝেও না বোঝার ভান করছে। রোশনা সেটা খেয়াল করতেই দুষ্টু ভঙ্গিতে হেসে বলল, ওর দিকে তাকানোর দরকার নেই নাফু, চলো আমার সাথে। মুচকি হাসতে হাসতে পাশের টেবিল থেকে এক গ্লাস লাচ্চা তুলে নিল রোশনা। এই নে, হাঁটতে হাঁটতে খাস, গরমে শরীর ঠান্ডা হবে। নাফিসা কিছু বলল না, শুধু হালকা ইতস্ত নিয়ে গ্লাসটা হাতে নিল আর এবং ধীরে ধীরে রোশনার সাথে বেরিয়ে এলো। বারান্দা পেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতেই রোশনা কথা শুরু করলো, জানো না আপু, দেহু তোমাকে নিয়ে আজকে এখানে এসেছে একটা বিশেষ কারণে। নাফিসা হকচকিয়ে তাকালো, কারণে? রোশনার কণ্ঠ হঠাৎ কেমন যেন কোমল হয়ে গেল। হ্যাঁ, ও আমাকে বলেছে তুমি মাঝে মাঝে মাঝরাতে খুব অদ্ভুতভাবে ঘুম ভেঙে যায়, প্যানিক হয়ে যাও, আর স্বপ্নে যেন একই ঘটনা বারবার ফিরে আসে। নাফিসার হাতের আঙ্গুলগুলো গ্লাসের গায়ে কেঁপে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। রোশনা আলতো করে ওর হাতটা চেপে ধরল। তুমি কিছু বলতে না চাইলে বলবে না, কিন্তু আমি বুঝতে পারছি ছোটবেলায় কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই না? তুমি এখনো সেটা ভুলতে পারোনি, এমনকি স্বপ্নেও সেটা ফিরে আসে। নাফিসার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। আমি কখনো কাউকে বলিনি। রোশনা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, তুমি ঠিক করেছো না বলাটা, কারণ সবার কাছে বলা যায় না। কিন্তু তুমি জানো তো, এই ধরনের ট্রমা শুধু সময় দিয়ে সারে না,
রুশনার নাফিসার দিকে ভেবে চিন্তে তাকিয়ে বলল, আমি একজন সাইকোলজিস্ট বা চাইল্ড থেরাপিস্ট। ছোটদের মানসিক সমস্যা, আতঙ্ক বা ট্রমা নিয়ে সাহায্য করি। আমি একজন এই ডক্টর। তুমি আমার সাথে সব ঘটনা খুলে বলতে পারো নাফিসা। আমি তোমার ভালো চাই। আমি তোমার বড় বোন মনে করেই সব বলতে পারো। নাফিসার হাত অজান্তেই কেঁপে উঠল। রুশনা ধীরে ধীরে তাকে ঘরটায় এক শান্ত কোণে নিয়ে গিয়ে বসালো। তারপর নিজেই তার পাশে বসে গেল। রুশনা হাত বাড়িয়ে নাফিসার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিল। চলো, একটু পানি খাও। নাফিসা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে হাত দিয়ে গ্লাসটা ধরে সাবধানে এক দুই চুমুক পানি নিল। রুশনা তখন তার হাত থেকে গ্লাসটা তুলে টেবিলের উপরে রাখলো। এত প্যানিক করো না। রুশনার কণ্ঠে মমতাই ভরপুর। আস্তে আস্তে বলো, আমার সাথে শেয়ার করো। এখন সব শেয়ার করতে না চাইলে পরে করতে পারো। আমি তোমার জন্যই বলছি, তোমার জন্য এখানে তোমাকে নিয়ে আসা হয়েছে। সে একটু থেমে নিজে থেকেই নাফিসার গালে আলতো হাত বুলিয়ে বলল, সাইমান চাইলে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতো, কিন্তু আমার কাছে নিয়ে এসেছে যাতে করে তুমি বড় বোনের কাছে সব খুলে বলতে পারো। নাফিসা কিছুক্ষণ নীরব থাকলো। তারপর নিজের হাত দিয়ে রুশনার হাতটা শক্ত করে আঁকড়িয়ে ধরে। চোখে পানি জমে আসছিল। হালকা কণ্ঠে আস্তে আস্তে সে বলতে শুরু করলো। সন্ধ্যার আলো ছাদে মৃদুভাবে ছড়িয়ে পড়ে। ছোট্ট নাফিসা 6 কি 7 বছর বয়সী ছাদে বসে খেলছে। চারপাশে লাল, হলুদ ও নীল রঙের খেলনার স্কোয়াড। আর মৃদু বাতাসে ধূসর ধুলোর সাথে সূর্যের শেষ আলো মিলিয়ে একটা কোমল সোনালি ছাপ ফেলেছে। হঠাৎ ছাদের ঢালু অংশ দিয়ে একজন লোক আস্তে আস্তে করে এলো। নাফিসা প্রথমে একটু অবাক হয়ে তাকালো, তারপর হালকা মিষ্টি হাসি দিল। শাহিন মামা। লোকটি হাতে একটা চকলেট এগিয়ে দিল। নাফিসার চোখ চকচক করে উঠল। সে হাত বাড়ালেই চকলেটটা সরানো হলো। শাহিন কৌতুক করে বলল, চকলেট নিবি? নাফিসা মুচকি হেসে বলল, হ্যাঁ। আচ্ছা, তবে আমার কোলে এসো। নাফিসা উত্তেজনায় হাত বাড়িয়ে কোলে ওঠার চেষ্টা করলো। শাহিন তাকে ধীরে ধীরে কোলে তুলল আর চকলেটটা হাতে তুলে দিল। নাফিসা প্রথমে খুশি হয়ে খেলতে লাগলো। সবকিছু মনে হয়নি। তবে সময় গড়িয়ে একসময় নাফিসা হঠাৎ একটা অস্বস্তি বোধ করলো। সে বুঝতে পারলো নিজের শরীরের উপরে কিছুটা ভয় বা অস্বস্তি আছে। সে সরাসরি নিচে নামলো, মাথা নিচু করে বলল, মামা, আমি আর কোলে থাকতে চাই না। বলতে বলতেই বমি করে দেয়। বাচ্চাটা সহ্য করতে পারে না। শাহিন নাক কুচকিয়ে নাফিসাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, কি করলি তুই? ছোট্ট নাফিসা চোখ তুলে তাকিয়ে নিজের ক্লান্ত শরীর নিয়ে ওখানেই বসে পড়ল। তখনও মাঝে মাঝে পুরানো ভীতির স্মৃতি মনে পড়ে। হঠাৎ তার দমটা বন্ধ লাগলো, হৃদস্পন্দন বেড়ে গেল। সে কেঁপে কেঁপে দাঁড়িয়ে রেগুলার প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল। সেই মুহূর্তে রুশনা নাফিসাকে শান্ত করার চেষ্টা করলো। নাফিসা তখনও থামছিল না, কাঁদছিল, শুধু চোখ বন্ধ করে ধরেই রাখলো। দৌড়িয়ে সাইমান এসে বসলো নাফিসার পাশে। সে নাফিসাকে ধীরে ধীরে নিজের বুকের কাছে জড়িয়ে নিল। চারপাশে ঘরের নরম আলো আর জানালার বাইরে হালকা বাতাস নাফিসার কান্নাকে কিছুটা কমিয়ে আনলো। চোখ বন্ধ করে অনবরত ফুঁপিয়ে যাচ্ছে আর বারবার বলছে, শাহিন মামা প্লিজ, আমাকে ছুঁয়ো না। সাইমান নাফিসার মাথায় হাত রাখলো, দুই গাল আগলে নিয়ে তারপর বলল, এই পিচ্চি পুতুল, এই পিচ্চি, কিচ্ছু হয়নি তো, দেখো এখানে কেউ নেই, তুমি বিশ্বাস করো না আমাকে? কিছুক্ষণ শান্ত হয়ে গেল সব যেন। চারিদিকে নিস্তব্ধ। নাফিসা পিটপিট করে চোখ খুলল। ধীরে ধীরে সাইমানের দিকে তাকালো। চোখের পলকে সে শান্তি ফিরল। তার চারপাশে আলোকে আরো উজ্জ্বল করে তুলল। সাইমান মিষ্টিকে ফোনে কার্টুন দিয়ে বসিয়ে রেখে এখানে এসে আড়ালে দাঁড়িয়ে রুশনা ও নাফিসার এই মুহূর্তের কথাগুলো চুপচাপ শুনছিল। সাইমান নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু চোখে ধীরে ধীরে মন্থর ব্যথার ছাপ দেখা যাচ্ছিল। এতক্ষণ ধরে হাত মুঠো করে দাঁড়িয়েছিল,
নাফিসার প্যানিক অ্যাটাক হতেই দেখে ওর দিকে ছুটে আসে। তখন নাফিসার চোখ থেকে অঝরে পানি ঝরছিল। সাইমনের দিকে এক পলক তাকিয়েই হঠাৎ যেন সমস্ত শক্তি ফুরিয়ে গেল তার। চোখ বন্ধ হয়ে আসলো, শরীর ঢলে পড়ল মেঝেতে। সাইমন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, কেবল তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। হালকা ঘাম ঝরছে কপালে, চোখের পাতাগুলো নিস্তব্ধ হয়ে নেমে এসেছে গালের ওপরে। ঠোঁটগুলো শুষ্ক আর ফ্যাকাশে, মনে হচ্ছিল ভয়ের অতিরিক্ত চাপ তার শরীর আর সহ্য করতে পারেনি। পেছন থেকে রুশনার কণ্ঠ শোনা গেল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও তো সেন্সলেস হয়ে গেছে অতিরিক্ত প্যানিক হওয়ার কারণে। তাড়াতাড়ি কোলে তুলে পাশের রুমে নিয়ে শুয়ে দে। সাইমন যেন হুঁশে ফিরে এলো, তাড়াতাড়ি করে নাফিসাকে কোলে তুলে পাশের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে রুশনাকে বলল, আপি ওর হিজাবটা খুলে দে। রুশনা এগিয়ে এসে হিজাবটা খুলে দিল। সাইমন তখন চুপচাপ বাইরে চলে গেল। রুশনা নাফিসার পাশে বসে আলতো করে ওর গালে হাত রাখলো। নাফু, শুনতে পাচ্ছ? কোনো সাড়া নেই। রুশনা ওকে হালকা করে মাথা উঁচু করিয়ে মুখে একটু ঔষধ দিল। যদি এমন অবস্থায় ঘুমের ঔষধ দেওয়া হয়, তবে সেটা দিয়েছিল যেন অন্তত কিছুক্ষণের বিশ্রাম নিতে পারে। ওকে কম্বলে মুড়িয়ে রেখে কিছুক্ষণ পর রুশনা নিচে নেমে এলো। নিচে এসে দেখলো সাইমন সোফায় বসে আছে, দুই হাত দিয়ে মাথা ঢেকে রেখেছে, কপাল নিচের দিকে ঝুঁকে। রুশনা ওর পাশে বসে হাত রাখলো বাহুতে। টেনশন নিস না, কিছুদিন মেডিসিন আর ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুই কিন্তু একটা ভালো কাজ করেছিস, ওকে বাসায় নিয়ে এসেছিস। একটা ভালো পরিবেশ দরকার ছিল ওর জন্য। সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাইমন শুধু অস্পষ্টভাবে বলল, হুম। ওর দৃষ্টি অন্য কোথাও, মনে হচ্ছিল গভীর কিছু ভাবছে। রুশনা আবারও বলল, তুই নাফিসার প্রতি এত কনসার্ন কেন? ওর ব্যাপারে তুই একটু বেশি ভাবিস দেখছি। তারপর একটু ভেবে বলল, বুঝতে পেরেছি। সাইমন হঠাৎ করেই চমকে রুশনার দিকে তাকালো। কি বুঝতে পেরেছিস আরপি? রুশনা হেসে বলল, যে নাফিসাকে তুই নিজের ছোট বোন ভেবে নিয়েছিস, তাই এত কেয়ার করছিস। মনে হচ্ছে ছোটবেলায় সাইফান হওয়ার সময় তুই বলেছিলি তুই ভাই নিবি না, তুই বোন নিবি। সাইমনের রাগ চেপে বসলো। একে তো বিনা কারণে নাফিসাকে তার বোন বানিয়ে দিল, তার উপরে মনে পড়েছে নাফিসার জীবন। একটা ছোট্ট মেয়ে কত নরম, কত রকম আঘাত আর সহ্য করেছে। সব রাগ একসাথে জমে গিয়ে হঠাৎ সে চিল্লিয়ে বলে উঠল, আপি প্লিজ থামবি তুই? রোশনা অবাক, কি হলো তো? আমি তো মজা করছিলাম। সাইমন কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, সরি, কিছু না। ওকে কখন নিয়ে যেতে পারবো? আমি একটু ঘুমের ঔষধ দিয়েছি, কিছুটা সময় লাগবে। ততক্ষণ আমার সাথে গল্প কর তুই। তুই তো এই বাসায় আসিসই না। ঘরে তখন এক ধরনের নীরবতা। এসির শীতল বাতাস চারপাশে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে, যেন বাতাসও ঘুমিয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে এসে পড়েছে দুপুর গড়িয়ে যাওয়া রোদের নরম সোনালি আলো। বিছানার সাদা চাদরের ওপরে সেই আলো পড়েই যেন মৃদু উষ্ণতা যোগ করেছে শীতলতার মাঝে। বিছানার ওপর শুয়ে আছে নাফিসা, মুখে ক্লান্তির আভা, শ্বাস প্রশ্বাস ধীর, চোখের পাতাগুলো ভারী হয়ে বন্ধ। চুলের কিছু গোছা এলোমেলোভাবে কপালে এসে পড়েছে। ঠোঁটের কোণে কথা নেই, শুধু নিস্তব্ধতা। হঠাৎই খুব হালকা একটা স্পর্শ অনুভব করলো সে, যেন কারো নরম হাত তার গালের ওপরে আলতো করে বুলিয়ে গেল। কপাল কুঁচকে গেল নাফিসার। ঠোঁটের কোণে অস্পষ্ট শব্দ, কিছুটা বিড়বিড় করছে সে, যা বোঝা যাচ্ছে না। এই মুহূর্তের মধ্যে সে শরীরের ভেতরে একটা অজানা আতঙ্কের ঢেউ উঠালো। হঠাৎই চোখ খুলে ভয়ার্তভাবে সোজা হয়ে বসলো। তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট প্রাণ, 3 বছরের বেশি হবে না। গোল মুখ, বড় বড় কৌতূহলী চোখ, গালে ডিম্পল পড়া হাসি, দুষ্টু। শিশুটি যেন একেবারেই ভয় পায়নি, বরং অবাক হয়ে তাকিয়ে আছে। হাতে এখনো নাফিসার গালের উষ্ণতা রয়ে গেছে। নাফিসা প্রথমে কেবল তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চারপাশে চোখ বোলালো। এই ঘর কোথায়? এত সুন্দর সাজানো পরিচ্ছন্ন, জানালার ধারে নরম কুশন, সাদা আলমারি, শীতল বাতাস, কিছুই চেনা নয়।
মুহূর্তের মধ্যেই আগের কিছু দৃশ্য মনের পর্দায় ভেসে উঠল। অস্পষ্ট স্মৃতি, কিছু মুখ, কিছু কথোপকথন। হঠাৎই সেই মিষ্টি কণ্ঠ তার মনোযোগ ভেঙে দিল। থালামুনি, তুমি ভয় পাইচ্ছ? নাফিসা অবাক হয়ে তাকালো। শিশুটি মাথা কাত করে প্রশ্ন করছে, চোখে একরাশ চিন্তার ছাপ। তার কণ্ঠের ভঙ্গি এতটাই সরল আর স্নেহ ভরা যে নাফিসার ঠোঁটে অনিচ্ছা সত্ত্বেও মৃদু হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি ভয় পাইনি। শিশুটি যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলল। তারপর উজ্জ্বল মুখে আবার বলল, তুমি অনেক তুন্দুল, বিউটিফুল। শব্দটা স্পষ্ট বলার চেষ্টা করলো, কিন্তু বারবার বিউটিফুল উচ্চারণ হয়ে গেল বিউটিফুল। নাফিসা চোখ নামিয়ে হাসলো, আঙ্গুল বাড়িয়ে শিশুটির নরম গাল আলতো করে টেনে বলল, তুমি তো অনেক মিষ্টি, বিউটিফুল। আর ওর সেটা বলতে চেষ্টা করলো। শিশুটি খুশি হয়ে খিলখিলিয়ে হেসে উঠল। নাফিসা এবার তাকে কোলে তুলে নিল। ছোট্ট শরীরটাই যেন এক ধরনের উষ্ণতা আছে, যা মনে শান্তি আনে। তোমার নাম কি? নাফিসা প্রশ্ন করলো। শিশুটি যেন গর্ব করে বলল, মিস্ত্রি তাবিব এতান। নাফিসা অবাক হয়ে হেসে বলল, তোমার নাম মিস্ত্রি? শিশুটি মাথা নেড়ে না বলল, কিন্তু পরের মুহূর্তে আবার চেষ্টা করলো, মিস্ত্রি, মিস্ত্রি। তবুও মিষ্টি বলার চেষ্টাটা বারবার হয়ে যাচ্ছে মিস্ত্রি। নাফিসা মৃদু হাসি দিয়ে তার নাকটা আলতো করে টিপে দিল। আচ্ছা আচ্ছা, আমি সঠিক করে বলে দিচ্ছি, মিষ্টি হাবিব এহসান। এবার ঠিক বলো তো। শিশুটি খিলখিলিয়ে হেসে সম্মতি জানালো। ছোট্ট মাথাটা জোরে জোরে নাড়ালো, যেন সে এখন ঠিক বলেছে। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো রোশনা, মুখে স্বাভাবিক হাসি, হাতে ছোট্ট একটা কাপ। সে দৃশ্য দেখে বলল, কি গো, দুজন কি গল্প করছো? নাফিসা রোশনাকে দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ঠোঁটের কোণে হাসিটুকুও মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত আগেই স্বাভাবিক ভঙ্গি হারিয়ে আবারও যেন চুপচাপ সংযত হয়ে গেল। রোশনা নাফিসার দিকে কয়েক মুহূর্ত গভীরভাবে তাকিয়ে রইল। তার চোখে মুখে এখনো ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট। ক্লান্ত চোখের পাতাগুলো আধ ভাঙা, ঠোঁটের কোণ শুকনো, গাল ফ্যাকাশে। রোশনা তার হাতে থাকা গ্লাসটা আলতো করে সামনে এগিয়ে দিয়ে বলল, নাও, তুমি পানি খাও, তারপর রেডি হয়ে নাও। ওইদিকে তো আবার একজন বসে আছে, তার তো আবার সময় খুব বেশি দেয় না। তোমার জ্ঞান ফিরেছে কিনা বারবার জিজ্ঞেস করছে। নাফিসা কিছু না বলে গ্লাসটা হাতে নিল। পানি ঠোঁটে ছোঁয়ানোর আগেই রোশনা এগিয়ে এসে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল। স্বরটা কোমল হয়ে উঠল, দেখো, তুমি একা নাও। এরকম হ্যারাসমেন্টের শিকার ছোটবেলায় অনেকেই হয়েছে। এগুলো মনে পুষে রাখবে না। আর যদি কখনো এমন কিছু হয়, সবার সাথে শেয়ার করবে, বুঝেছো? আমি তোমাকে কিছু মেডিসিন দিব, এগুলো খেলে আর স্বপ্নে ওই সব দেখবা না, ঠিক আছে? নাফিসার হঠাৎ চোখ ভিজে উঠল, পানির ফোঁটা গড়িয়ে পড়ল গালে। সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারল না, ঝট করেই রোশনাকে জড়িয়ে ধরল। আচমকা এই আলিঙ্গনে রোশনা খানিকটা চমকে গেলেও পর মুহূর্তে স্নেহ ভরা হাসি ফুটে উঠল মুখে। আলতো করে নাফিসাকে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? নাফিসা কিছু বলতে চাইল, কিন্তু একটার পর একটা হেঁচকি ওঠায় কথা আটকে গেল। এমন সময় ছোট্ট পায়ে শব্দ, মিষ্টি দৌড়ে এসে দুজনের সামনে দাঁড়ালো। বড় বড় চোখে নাফিসার দিকে তাকিয়ে বলল, থালামণি, তুমি আবার আনছো কেন? খালামণি, থালামণি, তুমি কাঁদো না। তুমি কাঁদলে আমিও তেতে দিব। এখানে লেখার খুব ইচ্ছে ছিল, পাপিতা পাপিতা তুমি পেদো না, তুমি পাদলে আমিও পেদে দিব। যদি নাফিসার নাম পাপিতা হতো, আর মিষ্টিও তো উচ্চারণ না করে প করতো। লেখিকার ওর ভাঙা ভাঙা ভাষার নির্দেশ হুমকি শুনে নাফিসা কাঁদতে কাঁদতে হেসে ফেলল। রোশনাও হেসে উঠল। নাফিসা ধীরে ধীরে রোশনার আলিঙ্গন থেকে সরে এসে মিষ্টিকে কোলে তুলে নিল। ছোট্ট গালে একটুখানি চুমু খেলো সে।
আর মিষ্টিও খিলখিলিয়ে হেসে নাফিসার গালে একটা চুমু দিয়ে পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিল। ঠিক তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছকিনা খালা বলল, নিচে আপনাদেরকে ডাকতাছে, সাইমন স্যারের নাকি দেরি হয়ে যাচ্ছে। নাফিসা কোলে থাকা মিষ্টিকে আলতো করে নামিয়ে দিল, হিজাবটা হাতে তুলে নিল এবং মিষ্টির গালে আরেকটা চুমু খেয়ে মাথায় ওড়নাটা বাঁধতে শুরু করলো। এরপর তিনজন একসাথে নিচে নামলো। সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের আওয়াজ শুনে সাইমন এক পলক ওপরের দিকে তাকালো। এরপর এগিয়ে এসে কোনো কথা না বলে মিষ্টিকে কোলে তুলে নিল। সামনে এগোতে এগোতে বলল, তাড়াতাড়ি কর, ওকে নিয়ে আপি। রুশনা হাঁটতে হাঁটতে চোখ মুখ বাঁকিয়ে বলল, তুই আর ঠিক হলি না, সবসময় তাড়াহুড়ো লেগেই থাকে তোর। বাইরে এসে গাড়ির কাছে পৌঁছেছে সাইমন। মিষ্টির গালে একটা চুমু দিয়ে হাসি মুখে বলল, মামনি আজ তাহলে যাই, আবার পরে আসবো, ঠিক আছে? মিষ্টি চোখ বড় করে সাইমনের দিকে তাকালো, তারপর খিলখিলিয়ে হেসে বলল, আতা, বলেই তার গালে একদম মিষ্টি একটা চুমু দিয়ে দিল। সাইমন মিষ্টিকে রুশনার কোলে তুলে দিল। মিষ্টি এবার নাফিসার দিকে তাকিয়ে বলল, খালামণি তুমি আবার আসবে? নাফিসা মিষ্টি হেসে মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর এগিয়ে গিয়ে ছোট্ট মাথাটা নিজের গালে লাগিয়ে দিল। ওদের বিদায় জানিয়ে নাফিসা আর সাইমন গাড়িতে উঠে বসলো। সাইমন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো। মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, চোখেও অন্যদিকে স্থির। নাফিসা এবার তার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তারপর ধীরে ধীরে মুখ ফেরালো বাইরে। জানালার ওপরে ব্যস্ত ঢাকা শহর, ভিড় আর শব্দের ভেতরের স্রোতের মতো বয়ে যাচ্ছে সময়।